তারেক রহমানের সাথে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তার বৈঠক, কি আলাপ হলো? কিছুক্ষণ আগেই জাস্ট কালের কণ্ঠ পত্রিকার অনলাইন ভার্সনে একটি খবর দেখলাম। খবরটি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ভেরিফাইড ফেসবুকে বরাত দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব, যিনি সালেহ শিবলির বরাত দিয়ে একটি খবর ছেপেছে যে তারেক রহমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটা বৈঠক করেছেন, ভার্চুয়াল বৈঠক করেছেন। তো খবরটি স্বাভাবিকভাবেই দেখে একটু খটকা লাগলো যে তারেক রহমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন, মানেটা কি? তো পরে ভিতরে দেখলাম যে মূলত একটি বাণিজ্যিক প্রতিনিধি দল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি বাণিজ্যিক প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল একটি বৈঠক হয়েছে আজকে সকাল 9টার দিকে। তো সেই বৈঠকে বাণিজ্যের নানান বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে কিছু, সেটি উল্লেখ আছে। এটি বিএনপির ফেসবুকে কিন্তু দেওয়া হয়েছে এবং অন্য কোনো মিডিয়া আপলোড করেছে কিনা এখন পর্যন্ত আমার নজরে আসেনি, কিন্তু আমি কালের কণ্ঠে দেখলাম। এর সূত্র ধরেই আরেকটি বিষয়ে খুব আমার কাছে অন্তত পক্ষে খুবই গুরুত্বপূর্ণ মনে হলো। সেটি হচ্ছে এই যে বাংলাদেশে মার্কিন নতুন রাষ্ট্রদূত এলেন এবং যিনি কার্যত গতকালকে অফিসিয়ালি তার মিশন শুরু করেছেন, রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র প্রদানের মধ্যে দিয়ে, এবং এরপর তিনি নর্ডিক কান্ট্রিগুলোর যে তিনি নর্ডিক ফেস্টিভ্যাল যেটিকে বলেন বা ডে হিসেবে ধরা হয়, সেইখানে তিনি অংশ নিয়েছেন। আর বাংলাদেশের মিডিয়া, বিশেষ করে যারা কূটনৈতিক রিপোর্টার আছেন, তাদের এখন সবার প্রতিক্ষণের নজর কিন্তু এই মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের দিকে। তিনি বঙ্গভবনে যখন পরিচয়পত্র প্রদান করে বের হয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি বাংলাদেশের বন্ধুত্বকে খুব গভীরভাবে উপলব্ধি করেন, স্মরণ করেন। পাশাপাশি তিনি 50 বছরের মার্কিন এবং বাংলাদেশের সম্পর্কের কথা বলেছেন। এর পর এখন এই মার্কিন রাষ্ট্রদূত প্রথম কখন, কোথায় কিংবা কোন প্রক্রিয়ায় বাংলাদেশের নির্বাচন নিয়ে কি বলবেন, প্রথম তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন বাক্যটি বলবেন, কোন অনুষ্ঠানে বলবেন, কোথায় বলবেন, কি বলবেন, এই বিষয়গুলোই কিন্তু এখন একেবারে সবার, বিশেষ করে গণমাধ্যমে যারা আছেন, সবার মাথার মধ্যে খুবই ঘুরপাক খাচ্ছে এবং লেগে আছেন, সাংবাদিকরা লেগে আছেন কোথায় বলেন। গতকালকে নর্ডিক ডের অনুষ্ঠানে তিনি কিছু বলেননি। আজকে কোনো কর্মসূচি আছে কিনা এটি অন্তত পক্ষে আমার জানা নেই, তবে নিশ্চয় তিনি কিছু না কিছু তো বলবেনই। তার সেই বলার সারমর্ম কি হতে পারে, এটি নিয়েও আমি আজকে সকালবেলায় বাংলাদেশের মিডিয়ার খুব একটু উপরের দিকের একাধিক মিডিয়ার উপরের দিকে আমার ঘনিষ্ঠ যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলেছি, বিশেষ করে যারা একটু আন্তর্জাতিক খোঁজ খবরগুলো বেশি রাখেন বা রাখার আগ্রহ দেখান তাদের সঙ্গে। তারা যেই জিনিসটি আমাকে বললেন যে
ক্রিস্টেনসেন তার নির্বাচন কেন্দ্রিক বক্তব্যটি কিভাবে দিবেন সেটি আসলে আমাদের মিডিয়ার জন্যই শুধু না, বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন বাক্যটি তিনি মুখ থেকে প্রথম বের করবেন? তিনি কি বাংলাদেশের নির্বাচন সম্পর্কে নিরপেক্ষ, কোনো সংঘাতবিহীন, শান্তিপূর্ণ, অবাধ এইসব শব্দের মধ্যেই থাকবেন, নাকি তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলবেন? এই যে অংশগ্রহণমূলক নির্বাচন কে বলেন কে বলেন না, এটি নিয়েও কিন্তু এক ধরনের বড় একটা পর্যবেক্ষক দল তৈরি হয়ে গেছে। দেখবেন আপনারা যারা শুনছেন, খেয়াল করলেই দেখবেন যে কোথাও যদি বলা হয় বা কেউ যদি বলেন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন, কিংবা বড় একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এই কথাগুলো বললেই এক ধরনের খবর হয়ে যায়। অর্থাৎ এই টাইপের কথা যারা বলেন তাদেরকেই ধরে নেওয়া হয় যে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি আন্তর্জাতিক পর্যায় থেকে, জাতিসংঘ থেকে শুরু করে অনেকেই বিভিন্নভাবে বলেছে একটা ইনক্লুসিভ নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা তো সবসময় বলা হয়, বলছেন। ফলে এই যে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, তিনি নির্বাচন নিয়ে তার যে শব্দগুলো বলবেন সেটি এই সরকারকে উদ্দেশ্য করে তিনি কি বলবেন, বা সরকারের বিষয়ে তিনি কিছু বলবেন কিনা, নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলবেন কিনা, নির্বাচনটি প্রভাবিত হয় এমন কিছু বলেন কিনা। কারণ এর আগে আমরা পিটার হাসের সময় দেখেছি যে তিনি তার যোগদানের পর থেকে নির্বাচনের আগে তিনি কয়েকদিনই দফায় দফায় তিনি হুটহাট নির্বাচন কমিশনে চলে গেছেন, বৈঠক করেছেন, তিনি বিভিন্ন জায়গায় চলে গেছেন, এমনকি আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন, ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন, বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, বিভিন্ন পর্যায়ে জাতীয় পার্টি, জামাত, সবার সাথেই তারা বৈঠক করেছেন। তো নতুন মার্কিন রাষ্ট্রদূত তিনি তার যে মিশন শুরু করার আজকে দ্বিতীয় দিন, এরপরে তার বক্তব্য, তিনি নির্বাচন নিয়ে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন বা যান, কিছু একটা তো করবেন। তিনি কি নির্বাচন কমিশনে যাবেন, তিনি কি যারা অন্যান্য রাষ্ট্রদূত তাদের সঙ্গে বৈঠক করবেন, তিনি কি সরকারের সঙ্গে বৈঠক করবেন, নাকি নির্বাচন ব্যাপারে তিনি কোনো কিছুই বলবেন না? এমনটা কি হতে পারে কিনা যে না, তিনি একেবারে এই নির্বাচনের আগে এই নতুন রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে কিছুই বলবেন না? তো যদি তাই হয়, মিডিয়া সেই বিষয়টিকেও কিভাবে নেবে, সেটি নিয়েও কি মিডিয়া কোনো বিশ্লেষণ করবে? কেউ কি কোনো ধরনের মানে কোনো প্রতিবেদন করার কিছু আছে কিনা, বিশ্লেষণ করার কিছু আছে কিনা? অর্থাৎ যা কিছুই হোক, আমরা চাই না চাই, এখন মিডিয়া এবং সাধারণ মানুষের, রাজনীতির দিকে যাদের নজর আছে, কিংবা রাজনীতিবিদ বা অন্যান্য পেশায় যারা আছেন, সবার দৃষ্টি কিন্তু এখন এই মার্কিন রাষ্ট্রদূতের দিকে আছে। আমরা যেভাবেই দেখি না কেন, কারণটি হচ্ছে তিনি যদি এমন কোন একটি শব্দ ব্যবহার করে ফেলেন যা এই সরকারকে কিংবা নির্বাচন কমিশনকে কিছুটা হলেও বিব্রত করে, সেটি কিন্তু বাংলাদেশের মানুষকে
অন্যভাবে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করবে। যাই হোক, আবার যদি তিনি এমন কিছু বলেন যে তিনি একেবারেই এই ডক্টর ইউনূসের ভাষায় কথা বলেন, কিংবা পিটার হাসের ভাষায় তিনি কথা বলেন, যে এই নির্বাচন যেভাবে হচ্ছে সেভাবে হয়ে গেলে কোনো অসুবিধা নাই, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলেই হবে, কিংবা এর আগে কারা কারা কোন কোন রাষ্ট্রদূতরা বলেছিলেন যে গণতন্ত্র বা অংশগ্রহণমূলক নির্বাচন মানে আওয়ামী লীগকে নিতে হবে সেটি না, বেশি দলের সংখ্যায় বেশি হলেই চলবে, বড় দল দেখতে হবে না, নাকি এইভাবে তিনি কথা বলবেন, সেটিরও বা প্রতিক্রিয়া কিভাবে হবে? অর্থাৎ একটি স্পর্শকাতর অবস্থায় কিন্তু আছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। তার নির্বাচন কেন্দ্রিক যে উক্তি, মন্তব্য, বক্তব্য যাই দিবেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি তিনি কখন দিবেন, কোনো অনুষ্ঠানে দিবেন, নাকি মিডিয়ার সঙ্গে কথা বলার সময় দিবেন, নাকি কারো সঙ্গে সাক্ষাতের সময় মিডিয়া কর্মীরা বুম ধরবেন তখন কথা বলবেন, এই বিষয়গুলো নিয়েও কিন্তু কৌতূহল আছে। পাশাপাশি আরেকটি ছোট্ট একটি বিষয়, যে এই মার্কিন যে কর্মকর্তারা বা বাণিজ্যিক টিমের যারা তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, গতকালকে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে কোনো আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। এই নতুন মার্কিন রাষ্ট্রদূত যদি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে বৈঠক করেন নির্বাচনের আগে, সেই ক্ষেত্রে সেই বৈঠকের মধ্যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, খুবই নজরে রাখার মতো একটি বিষয়, সেটি প্রকাশ্যে হোক গোপনে হোক। ফলে অনেক কিছু কিন্তু নির্ভর করছে। আমরা অপেক্ষায় আছি নতুন মার্কিন রাষ্ট্রদূত, তার গতিবিধি, তার ভাষ্য, সবকিছুর দিকেই এখন একটি নজর রাখা খুবই জরুরি। কারণ তার কথায় কিছু না কিছু নতুন ইঙ্গিত কিন্তু বহন করবে। কারণ আমরা আগে থেকেও বলে আসছি 12ই ফেব্রুয়ারি নির্বাচন এখনো অনেক ঝুঁকির মুখে আছে। নির্বাচন হয় কি না এটি নিয়ে কিন্তু এখনো সংশয় আছে। আরো অন্তত পক্ষে 1-2 সপ্তাহের মতো এই সংশয় থাকবেই। অপেক্ষায় থাকুন, দেখতে থাকুন এবং সবাই নজর রাখুন কি বলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত, তার কার্যক্রম কিভাবে শুরু হয়, বিশেষ করে নির্বাচন ইস্যুতে। তারেক রহমানের সাথে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তার বৈঠক, কি আলাপ হল? আজ শুক্রবার সকাল 9টায় এই টেলি বৈঠকটি অনুষ্ঠিত হয়। শীর্ষ এই কর্মকর্তা হলেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার মোটামুটি বিখ্যাত হয়ে উঠেছেন বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা, ট্রেড ডিল নিয়ে আলাপ প্রসঙ্গে তার নামটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার এসে থাকে। এবং সেই জেমিসন গ্রিয়ার বাংলাদেশের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করেছেন, টেলি বৈঠক। আজকে আধা ঘন্টার এই বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। তারেক রহমান স্পষ্ট করে বলেন যে সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে, সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে সম্ভবত বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা থেকে। এই হুমায়ুন কবির এই টেলি বৈঠকের খবর নিশ্চিত করেছেন, তবে তিনি বিস্তারিত বলতে রাজি হননি। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন যে বৈঠকটির বিশেষ তাৎপর্য রয়েছে। বলে রাখা ভালো, এই মুহূর্তে তারেক রহমান সরকারি কোনো অবস্থানে নেই, তাই বৈঠকটি বিশেষ গুরুত্বের দাবি রাখে। যাই হোক, এই বৈঠকে কি আলাপ হয়েছে এটি বলবার কারো ক্ষমতা নেই, কারণ এখানে টেলি বৈঠক, মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, তারেক রহমান উপস্থিত ছিলেন, আশপাশ দিয়ে তারেক রহমানের সহযোগী কেউ থাকতে পারে,
যেমন হুমায়ুন কবির, তিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব। তিনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু তিনি গণমাধ্যমে কিছু বলেন না। অনেকে আবার এই সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, ইউটিউবে কথা বলেন, মূলধারার গণমাধ্যমের বাইরে এসে এমন ভাবে কথাবার্তা বলেন যে ওই বৈঠকগুলোতে পাশের চেয়ারে বা ওই চেয়ার শেয়ার করে, চেয়ার ভাগ করে বসেছিলেন, এমন ভাবে আলাপ করেন। আমি সেসব বলতে চাই না, কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় যে তারেক রহমান কিন্তু ডক্টর ইউনূস যে আলাপগুলো করেছে, যেভাবে যুক্তরাষ্ট্রের সাথে ডিল করেছে, সেভাবে ডিলগুলো এগিয়ে নেবার আশাবাদ ব্যক্ত করেছেন। কোনো দ্বিমত নেই ইউনূস সরকারের সাথে, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দ্বিমত আছে। আমরা নিশ্চয়ই চাইবো না উচ্চ মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা হোক। আমরা নিশ্চয়ই চাইবো না উচ্চ মূল্যে আমাদের ভোক্তাদের উচ্চ মূল্য দিতে হোক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কেনা হোক। আমরা আগে গম কিনতাম রাশিয়া ইউক্রেন থেকে, আমরা আগে সয়াবিন কিনতাম ব্রাজিল থেকে কম দামে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে ইউনূস সরকারের সময় এমন ট্রেড ডিল করতে হয়েছে। কিংবা আমরা বোয়িং বিমান কিনবো না, আমাদের প্রয়োজন নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের জানেই না যে আমাদের বিমানের দরকার, অথচ মন্ত্রণালয় অর্ডার দিয়ে দিচ্ছে 25টি বিমানের। আমার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল বা বিমান কর্তৃপক্ষ, বিমান সরকারি যে সংস্থাটি, সেই সংস্থাটি বিমান পরিচালনা করে। তারা চাহিদা দিল না মন্ত্রণালয়কে, অথচ মন্ত্রণালয় আগেই অর্ডার দিয়ে দিল। এগুলোর সাথে যদি একমত হন তারেক রহমান, তাহলে এটা বলা যায় ইউনূসের মতো তারেক রহমানও আত্মঘাতী সিদ্ধান্তের মধ্যে অটল থাকলেন। আরেকটি বিষয়, তারেক রহমান যদি একমত না হন, তাহলে ক্ষমতার নিশ্চয়তাটাও পাওয়া যায় না। আবার ক্ষমতার যে নিশ্চয়তা খুব পাওয়াও যায়, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সব জি হুজুর করলাম আর আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেবে, এটিও কিন্তু ভাবাটা কতটা যুক্তিযুক্ত 12 ফেব্রুয়ারি নির্বাচন হলে সেটা দেখা যাবে। কারণ সামনে আরো বড় খেলোয়াড়, পেছনে আরো বড় খেলোয়াড় আছে, নেপথ্যে বড় খেলোয়াড় বলতে ছোট খেলোয়াড়ের বড় প্ল্যানে অনেক কিছু হচ্ছে। সেই জায়গায় তারেক রহমান যতই মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্মতি দিক যে ইউনূস সরকার যা করেছে আমরা তাই করব, আবার তা সম্মতি না দিলেও ক্ষমতায় আসা কঠিন। কারণ ইমিডিয়েট পাস যে সরকারটি, বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলেছেন। এখানে সেন্ট মার্টিনকে দিতে চাননি। সেন্ট মার্টিনকেও তারেক রহমান কি দিয়ে দেবেন? দিয়ে হলেও ক্ষমতায় আসবেন, এমন প্রশ্ন আসেন। শেখ হাসিনা সেন্ট মার্টিনকে দিতে চাননি, ক্ষমতার থেকে সরে যেতে হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উচ্চ মূল্যে নিজের দেশের ভোক্তাদের ক্ষতি করে, ভোক্তা স্বার্থ ক্ষতি করে আমদানি, ব্যাপক আমদানিও করতে যাননি, যার কারণে তাকে বিদায় নিতে হয়েছে, তাকে দেশ ছাড়তে হয়েছে, তাকে নির্বাসনে যেতে হয়েছে। আজকে তারেক রহমান যদি ইয়েস না করেন, তাহলে ক্ষমতায় আসাটাও কিন্তু কঠিন। তারেক রহমান হয়তো এখন চাইছেন না কাউকে চটাতে, এমনকি ইউনূসের অনেক কিছু তারেক রহমানের হয়তো পছন্দ হচ্ছে না, বা বিএনপির অনেক কিছু পছন্দ হচ্ছে না, কিন্তু একদম চুপ। মার্কিন যুক্তরাষ্ট্র বলছেন এটা করবেন, হ্যাঁ করব, যা বলেন তাই করব, দেশের স্বার্থ বিকিয়ে দেব, তাও আমার ক্ষমতা চাই। তারেক রহমান হয়তো এখন এই পলিসিতে এগুচ্ছেন। তবে এই পলিসিতেই যদি আগান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা না বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে, বিশেষ করে উন্নত দেশগুলোর কথা ভাব, উন্নত অনেক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে পেতে দিয়ে তারা সফলভাবে এগিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কেউ আজ করতে চায় না, কিন্তু এই যে আমাদের থার্ড ওয়ার্ল্ডের থার্ড ক্লাস যে কান্ট্রিগুলো আছে, এগুলো বহু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাল মেলাতে গিয়ে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশও কি সেদিকেই যাচ্ছে? সেদিকে যাচ্ছে কিনা, এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময় তারেক রহমান ক্ষমতায় আসছে কিনা, সেগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব। এবং তারেক রহমান মার্কিন স্বার্থে তাল দিয়ে গেলেন, এটা বলেই শেষ করতে চাই এই আলাপটা। এই মুহূর্তে এ পর্যন্ত।